নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজ নিশ্চিতভাবেই প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল খুব হাসছেন, হাসারই কথা, কারণ হাসলে তার অবশ্য আজ কোনো দোষ নেই। কারণ আপনারা জানেন যে আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পরে গত 13ই আগস্ট কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটা পিটিশন পড়েছিল সিবিআই তদন্তের দাবি নিয়ে। অভিযোগটা কি ছিল? যে বিনীত গোয়েলের নেতৃত্বাধীন কলকাতা পুলিশ অনেক অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে এবং প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, এই ছিল অভিযোগ। নির্যাতিতার পরিবারের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছিলেন, এছাড়াও শুভেন্দু অধিকারী আর অনেক আইনজীবীরাও এই নিয়ে মামলা দায়ের করেছিলেন। তো পুলিশ প্রমাণ লোপাট করেছে, পুলিশ অনেককে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে, এই ছিল অভিযোগ। পুলিশি তদন্ত হবে না, সিবিআই তদন্ত চাওয়া হোক বা দেওয়া হোক, এই ছিল আবেদন। আবেদনের পরে সম্ভবত এটা রেকর্ড যে শুনানি সবচেয়ে কম সময়ের মধ্যে, ঘন্টাখানেকের মধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তো এখন আমার আজকের একটি ঘটনার পরে মনে পড়ছে যে নিশ্চিত আজ বিনীত গোয়েলের হাসার কথা। আজকে নির্যাতিতার বাবা মা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সিবিআইয়ের বিরুদ্ধেই প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন এবং তারা বলেছেন যে সিবিআই তদন্ত ঠিক মতো করছে না, সিবিআই তদন্তে তারা হতাশ। তো বিচারপতি তাদের আবেদনের ভিত্তিতে এই তদন্ত কি অবস্থায় রয়েছে সেই নিয়ে তিনি 24শে ডিসেম্বর পরবর্তী শুনানি ধার্য করেছেন এবং সিবিআই কে বলেছিলেন তার রিপোর্টটা জমা দিতে। তারা কি তদন্ত করেছে, কি অবস্থা রয়েছে সেই বিষয়ে তিনি এই নির্দেশ দিয়েছেন। নির্দেশের পরে নির্যাতিতার বাবা বলেছিলেন যে আমাদের মনে হচ্ছে সিবিআই ইচ্ছা করেই কাউকে বাঁচিয়ে দিল, মানে ওনারা হয়তো মনে করতে পারেন বা ওনাদের ধারণা বা সন্দেহ যে এই অভিজিৎ মন্ডল বা তালা থানার প্রাক্তন ওসি বা প্রাক্তন প্রিন্সিপাল কলেজের সন্দীপ ঘোষ, এদেরকে বোধহয় সিবিআই ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে এবং আরো কোনো অভিযুক্ত যারা এই খুনের ঘটনায়, খুন ধর্ষণের ঘটনায় যুক্ত রয়েছে তাদেরকেও সিবিআই ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিয়েছেন। এটাই তাদের প্রতিক্রিয়া ছিল হাইকোর্টের এই অর্ডারের পরে। নির্যাতিতার মা বলেছেন যে সেই দিন রাতে আমার মেয়ে 4 জনের সঙ্গে ডিউটি করেছিল, তো তার মধ্যে 2 জনকে সাক্ষী করা হয়েছে, 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে কাউকে গ্রেফতারি করা হয়নি, এরকম একটা তারা কথা বলেছেন। তো এই হলো মোদ্দা বিষয়। তো আমার একটু মনে হচ্ছে যে আজকে বিকাশবাবু কোথায়, বিকাশবাবুর রিয়াকশনটা কি? আপনি তো এই নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেছিলেন সিবিআই তদন্তের জন্য, আজকে সেই সিবিআই বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে, সিবিআই তদন্তে হতাশা প্রকাশ করছেন, ব্যাপারটা কি? কেন চেয়েছিলেন সেদিনকে সিবিআই তদন্ত? আপনার কি সিবিআই সম্পর্কে জানতেন না, নাকি নির্যাতিতার বাবা মাকে বুঝিয়ে উঠতে পারেননি যে সিবিআইয়ের তদন্ত, সিবিআইকেও আদালতে প্রশ্নের সামনে পড়তে হয়? সিবিআই চাইলেই আপনারা যাকে তাকে অ্যাকিউজ বানিয়ে দেবেন, যাকে তাকে অভিযুক্ত বানিয়ে দেবেন ক্যাঙ্গারু কোর্টের মতো। তো এবং সিবিআই তাকে টপাটপ গ্রেপ্তার করবে, করে নিয়ে গিয়ে আদালতে গিয়ে তার সাজা করিয়ে দেবে, ব্যাপারটা তা নয়। সেটা কি নির্যাতিতার বাবা মাকে বুঝিয়ে দিতে পারেননি? বিকাশবাবুর কাছে আমার প্রশ্ন, কারণ তিনি তো স্বতঃপ্রণোদিত হয়ে দাঁড়িয়েছিলেন তাদের হয়ে। তো এবং কলকাতা পুলিশ চাইলেই ওইভাবে প্রমাণ লোপাট করা যায় না, অনেকগুলো বিষয় আছে। পুলিশ ইচ্ছা করলেও প্রমাণ লোপাট করে দিল, এটাও যে হয় না এটাও নিশ্চিতভাবে বিকাশবাবু জানেন, দীর্ঘদিন তিনি বর্ষিয়ান আইনজীবী। তো এগুলোতে একটু বোঝাতে হয়, নির্যাতিতার বাবা মা যারা আছে তাদের মন খুবই খুবই খারাপ, তারা মেয়ে সন্তানকে হারিয়েছেন, তাদেরকে পাশাপাশি এটাও বোঝাতে হবে যে এইভাবে হয় না, আইন আদালত ওইভাবে হয় না, আইনটা আইনের মতো করে চলে, এগুলো তো বলতে হবে। যদিও 10ই ডিসেম্বর যখন সুপ্রিম কোর্টের শুনানি হয়, সুপ্রিম কোর্টের শুনানির পরেই সিবিআই বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নির্যাতিতার বাবা মা। তারা বলেছেন যে সিবিআই আদালতে মিথ্যে কথা বলেছে, উচ্চ আদালতে, শীর্ষ আদালতে মিথ্যে কথা বলেছে, তারা তদন্তের গতি প্রকৃতির সম্পর্কে আমাদের কিছু ওয়াকিবহাল করছে না। তথাপি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তারা বলেছেন যে নির্যাতিতার বাবা মাকে তারা প্রতিনিয়ত যা যা ঘটছে সেটা জানিয়েছেন, এই ধরনের অভিযোগ তারা করেছেন। এবং এমনকি এও বলেছিলেন যে সুপ্রিম কোর্টের আচরণেও তারা হতাশ, কারণ এবং এরকম সিবিআই মিথ্যা কথা বলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট সেগুলো শুনে যাচ্ছে কি করে, এই কথাও তারা বলেছিলেন। যদিও তাদের সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা গোপাল তিনি বলেছিলেন যে না, মামলার বিচার চলছে, প্রতিনিধি ছুটির দিন ছাড়া প্রতিদিনই তার
ট্রায়াল চলছে, তিনি সে কথা বলেছিলেন। পরের দিন তিনি অবশ্য এই মামলা থেকে সরে আসেন। অনেকেই বলছেন আসলে বৃন্দা গোবার ডিগনিফাইড আইনজীবী, তিনি ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত মামলা লড়েছিলেন। তিনি বোধহয় বুঝতে পেরেছিলেন যে তিনি যার হয়ে মামলা লড়ছেন আর তাদেরকে কেউ হয়তো এমন কিছু পরামর্শ দিয়েছেন যেটা আইনের চোখে সেগুলো বলবৎ হতে পারে না, যেগুলো হচ্ছে আমার ইচ্ছে হলো ওকে অ্যাকিউজ করে দিলাম, আমার ইচ্ছে হলো অমুককে করে দিলাম, সেটা হয় না। বৃন্দা গোবার বোধহয় হাওয়া বুঝতে পেরেছিলেন যে এরা যেভাবে ব্রিফড হয়ে আছেন বা মিডিয়া যেভাবে গালগপ্প লিখেছে, সেই মিডিয়ার গালগপ্প, সোশ্যাল মিডিয়ার হচ্ছে অপপ্রচার, গুজব, এসবে বোধহয় এরা আক্রান্ত হয়ে আছেন এবং এরা এই ধরনের দাবি করবেন। তাই এদের হয়ে মামলা লড়াটা বোধহয় খুব একটা সমীচীন নয়। তিনি একরকম ভাবে এসছিলেন যে একজন চিকিৎসক, সে ডিউটি করেছেন, ডিউটির পরে সে বিশ্রামের সময় তাকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, সেই কারণে হয়তো তিনি এগিয়ে এসছিলেন জারি অনুরোধে হোক। কিন্তু পরবর্তীকালে যখন দেখেছেন যে দাবিগুলো যেটা হচ্ছে সেটা আইনের পক্ষে সেগুলো কথা নয়, তাই হয়তো তিনি বুঝতে পেরেছেন যে এরা হয়তো আইনটাই মানতে চাইছেন না, নিজেদের ইচ্ছে মতো নিজেরা যেভাবে মানসিকভাবে যেভাবে তারা মনের মধ্যে যেটা গেঁথে রেখেছেন সেটাই তারা চাইছেন। তাই বোধহয় বৃন্দা গোবার সরে গিয়েছেন। যাই হোক, অভয়ার বিচার কিন্তু চলছে। অভয়ার বিচার বুধবার দিন সাক্ষ্যদান শেষ হয়েছে, বৃহস্পতিবার সাক্ষ্যদান হয়নি, আজ বৃহস্পতিবার। আগামীকাল থেকে শুরু হবে পুরনো সিআরপিসি 313, যেটাতে বিচারক যে অভিযুক্তকে বলবে যে তোমার বিরুদ্ধে এই প্রমাণ এসছে, তাতে তোমার কি বক্তব্য আছে। অভিযুক্ত নিশ্চিতভাবেই সেগুলো অস্বীকার করতে চায়, নর্মালি তাই দেখায়, এবং অভিযুক্তকে এই সুযোগও দেওয়া হবে যে তোমার পক্ষে যদি কোনো সাক্ষী থাকে, তোমার যে বক্তব্য তুমি যেটা করনি, তাহলে সেই সাক্ষীর নামও তুমি জানাতে পারো, সেই সাক্ষীকে তারে সাক্ষ্য নেওয়া হবে আদালতে। এই প্রসেসটা চলে এবং এই প্রসেসটার পরে অভিযুক্ত যদি তার পক্ষে কোনো সাক্ষ্য দেওয়ার জন্য আবেদন করেন, তাহলে সেই সাক্ষীকে সাক্ষ্যদান করার সুযোগ দেওয়া হয় এবং সেক্ষেত্রে সিবিআই আইনজীবীও তাকে জিজ্ঞাসাবাদ করবেন, ক্রস চেকিং হবে। তো হওয়ার পরে তারপরে যেটা হবে যে আর্গুমেন্ট, বোথ সাইড আর্গুমেন্ট হবে। প্রসিকিউশন কাউন্সিল প্রথম করবে এবং তারপরে ডিফেন্স কাউন্সিল করবে, এবং আর্গুমেন্টের পরে হচ্ছে বিচারক প্রথমে গিল্টি ফাইন্ড এবং পরবর্তীকালে কোয়ান্টাম, মানে প্রথমে দোষী সাব্যস্ত করা এবং পরবর্তীকালে সাজার পরিমাণ ঘোষণা করা। এই হচ্ছে প্রসেস। মোটামুটি ভাবে ঠিকঠাক চললে দিন 10-15 মধ্যেই হয়ে যাওয়া উচিত, যেভাবে আমাদের এখানে মামলা চলে। তো এখন মামলাটা এরকম জায়গায় একটা চলে এসছে, সিবিআইও চাইছে যে মামলা অভিযুক্তের সাজা হোক এবং তারা চাইছেন যে এই অন্তত প্রধান অভিযুক্ত হিসেবে যাকে চার্জশিট করেছেন তার সাজাটা হোক। বাকি ক্ষেত্রে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের ক্ষেত্রে পরবর্তীকালে তারা হয়তো সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, সেটাতে কি থাকবে আমরা জানি না, সিবিআই কি তথ্য প্রমাণ সেখানে হাজির করবে জানি না। কিন্তু এরকম একটা স্টেজে এসে অনেকেই বলছেন যে আসলে কেউ কেউ এই মামলাটাতে এই হাইকোর্ট ফাইকোর্ট করে হচ্ছে, কেউ আমি বলছি না, তারা হয়তো যে নির্যাতিতার পরিবারকে কিছু বুঝিয়ে থাকতে পারেন যে এই ধরনের সিবিআই ঠিকঠাক করছে না, এই বলে যদি এটাকে একটু ডিলে করিয়ে দেওয়া যায়, একটু মানে হাইকোর্ট টাইকোর্টে গিয়ে এটা নিয়ে যদি আবার একটা অন্তর্বর্তী কিছু আদেশ টাদেশ এরকম কিছু হয় বা মামলাটা যদি থমকে যায়, যদিও হাইকোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বিচার যেমন চলার তেমন চলবে, বিচারের পদ্ধতিগতভাবে কিছু আটকানো ব্যাপার নেই, সেটা চলছে। এখন যাই না, অনেকে আবার এটা নিয়ে যে তাড়াতাড়ি সাজা ঘোষণা হয়ে গেলে আন্দোলন একটু ভাটা পড়ে যেতে পারে, সাজা হয়ে গেল, বিচারে একটা পার্ট কমপ্লিট হয়ে গেল, সাজা হয়ে গেল, তাহলে আন্দোলন চালানো একটু মুশকিল হতে পারে। তাই কারো উস্কানি থাকতে পারে, আমি জানি না সেরকম কারোর উস্কানিতে হচ্ছে নির্যাতিতার বাবা মা তারা এসব করছেন কিনা, কারণ তাদের মানসিক অবস্থা ভালো নয় এবং তারা এখন খড়কুটোর মতো যা পাচ্ছেন তারা আঁকড়ে ধরছেন, এবং তারা এও বলেছেন যে সিবিআই প্রতি হতাশ, কিন্তু সিবিআই কাছে যাওয়া ছাড়া তো আমাদের আর উপায় নেই। বৃহস্পতিবার দিন তারা বলেছেন, তা সিবিআই কাছে যাওয়া ছাড়া উপায় নেই, সিবিআই প্রতি আস্থা দেখাবেন না, আবার সিবিআই থেকে আপনারা যেরকম চাইছেন সেই ধরনের তদন্ত আশা করবেন, সিবিআই বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ করবেন। আমি বুঝতে পারছি না ব্যাপারগুলো কেন কি হচ্ছে, তাদেরকে খুব গাইড করছে কিনা পেছন থেকে আমি জানি না। যদি গাইড করে থাকে তারা হয়তো মামলাটাকে ডিলে করতে চাইছেন, আরো হচ্ছে ধীর গতিতে এগিয়ে নিয়ে গেলে, যতদিন বিচার না মানে সাজা না হবে আদালতে কারোর,
ততদিন হচ্ছে এই একটু রাদ্দখোল টাদ্দখোল, একটু মুখ এই মশাল মিছিল, একটু ধর্মতলায় অবস্থান, এইসব চলতে থাকবে। এগুলো চললে মজা আছে। এগুলো চললে সেখানে যতটা না অভয়ার বিচারের দাবি হয় তার থেকে রাজ্য সরকারকে গালমন্দ করা হয় বেশি। এগুলো চলতে থাকবে। এগুলো কারো কারো রাজনীতি, কারণ এটাকে অভয়ার বিচারকে সামনে রেখে অনেকেই রাজনীতি করেছেন। এখন মানুষের কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখা যাক যে এরপরে আর কি পদ্ধতি থাকবে। সিবিআই কে এবার কি করা হবে, সিবিআই তদন্তকারী অফিসারকে গ্রেপ্তার করা হোক, এই দাবি কি করা হবে আমি জানি না, সেটাও হতে পারে। কারণ এখন যা হচ্ছে, সিবিআই কে আনা হলো, পুলিশ প্রমাণ লোপাট করেছে, এখন আবার সিবিআই বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ হচ্ছে হাইকোর্টে। আমি বুঝতে পারছি না যে কি অবস্থা, কি কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তবে এটুকু জানি যে আদালত আদালতের মতো চলে, সাক্ষ্য প্রমাণ নিয়েই চলে। আদালতে এসব ক্যাঙ্গারু কোর্টের বিচার, ওইসব তথাকথিত বিপ্লবীদের বিচার ওখানে আদালতে চলে না। আদালতে সেগুলো নিয়ে গেলে মুখ থুবড়ে পড়তে হয়, এটাই আমার পূর্ব অভিজ্ঞতা। তো দেখা যাক যে আগামী দিনে শিয়ালদা আদালতে যেখানে মামলা চলছে সেখানে কত দিনে, 10 দিনে না 15 দিনে, কত দিনে বিচার শেষ হয়, সাক্ষ্যদান শেষ হয়েছে, নিশ্চিতভাবেই আর বেশি দিন লাগার কথা নয়। দেখা যাক। এবং কলকাতা হাইকোর্ট এই অভয়ার বাবা মার যে অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে, সে ব্যাপারে পরবর্তীকালে কি পদক্ষেপ নেয় তার জন্য আমরা তাকিয়ে থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।